এখনো যখন কোনো শক্তি সংস্কারকে ভয় পায় মনে পড়ে জ্যানিসারিদের কথা। কল্পনা করুন, এক সাম্রাজ্যের অপরাজেয় বাহিনী নিজেদের সুলতানকেই হত্যা করছে, শুধু একবার নয়, বারবার। এরা কারা? বিশ্বাসঘাতক নাকি অতিরিক্ত ক্ষমতাশালী দাস? এটাই ইতিহাসের সবচেয়ে প্যারাডক্সিক্যাল ফোর্স, জ্যানিসারিদের অন্ধকার রহস্য। খ্রিস্টান শিশুদের জোর করে ধরে এনে মুসলিম সৈনিক বানানো, এটা কি ছিল নৃশংসতা নাকি জিনিয়াস রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি? আর কেন শেষ পর্যন্ত এই দাস বাহিনীকেই গণহত্যা করে শেষ করতে হলো তাদের সৃষ্টিকর্তা সুলতানকেই? মাথায় উসমানী টুপি, হাতে তলোয়ার, কিন্তু লালাই বিষ। এরা সুলতানের রক্ষী, অথচ ইতিহাসে 6 জন সুলতানকে হত্যা করেছে এই বাহিনী। ক্ষমতার এতটাই নেশা ছিল জ্যানিসারিদের যে সাম্রাজ্যটাকেই গ্রাস করেছিল তারা। দেখুন কিভাবে দেবশিরমে প্রথায় জন্ম দেওয়া বাহিনী শেষমেশ অটোমান সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ালো। আজ জানাবো কিভাবে খ্রিস্টান শিশুরা হয়ে উঠল অটোমান সাম্রাজ্যের মানবস্ত্র, আর কেনই বা সুলতান নিজেই কামান দাগিয়ে নিশ্চিহ্ন করলো এই বাহিনীকে। প্রায় 600 বছর টিকে থাকা এক মহাশক্তিধর সাম্রাজ্য, উসমানীয় সাম্রাজ্য। তাদের দুর্বার বিজয়াভিযানের পেছনে ছিল এক অনন্য, ভয়ঙ্কর কিন্তু শেষ পর্যন্ত অভিশপ্ত এক সামরিক বাহিনী, জ্যানিসারি বাহিনী। সুলতানের ব্যক্তিগত দাস সৈন্য থেকে শুরু করে সাম্রাজ্যের নিয়ন্ত্রক হয়ে ওঠা, তাদের গল্প রক্ত, ক্ষমতা, নিষ্ঠুরতা আর অদূরদর্শিতায় ভরা। আজ আমরা ডুব দেব এই রহস্যময় ও বিপজ্জনক বাহিনীর হৃদয়ে। উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান ওসমানের দ্বিতীয় পুত্র সুলতান ওরখানের হাতে জন্ম নেয় এই অভিনব বাহিনী। এই বাহিনী সংগঠনের পশ্চাতে কাজ করেছিল সুলতান ওরখানের ভ্রাতা আলাউদ্দিন এবং সেনাপতি খায়রুদ্দিন পাশা ও কারা খলিল জান্দরি প্রমুখ সমর বিশেষজ্ঞদের পরামর্শ ও সহযোগিতা। আর এদের নামকরণ করেন বিশিষ্ট দরবেশ হাজী বেকতাস। তিনি এই বাহিনীর নাম দেন ইয়েনিচেরি বা নূতন সৈন্যদল। পরে ইউরোপীয়রা বিকৃত করে এই বাহিনীর নাম রাখে জ্যানিসারি। মূলত অটোমান সুলতান প্রথম মুরাদকে এ বাহিনীর মূল রূপকার হিসেবে চিহ্নিত করা হয়। 14শ শতাব্দীতে অটোমান সুলতান প্রথম মুরাদের শাসন আমলে সাম্রাজ্য দ্রুত সম্প্রসারিত হচ্ছে, এজন্য বিশ্বস্ত সৈন্য দরকার। সমাধান এলো দেবশিরমে নামের এক অভিনব, নিষ্ঠুর কিন্তু অত্যন্ত কার্যকর নীতির মাধ্যমে। বলকান অঞ্চলের বিজিত খ্রিস্টান গ্রাম থেকে কিশোর বালকদের জোরপূর্বক সংগ্রহ করা হতো, বিশেষ করে 10 বা 12 বছর বয়স্ক বলকান, স্লাভ, গ্রিক, আলবেনিয়ান বালক। কিন্তু কেন খ্রিস্টান শিশু? কারণ সুলতান চাইতেন এমন এক বাহিনী যাদের কোনো স্থানীয় আনুগত্য নেই, কোনো গোত্রীয় টান নেই, যাদের একমাত্র পরিচয় হবে কুল অব দ্য সুলতান বা সুলতানের দাস। সম্রাটই তাদের পিতামাতা, সম্রাটের সেবাই তাদের ধর্ম। এটা ছিল এক কর স্বরূপ, মানব কর। ভাবা যায় আপনার সন্তানকে কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো কখনো আর ফিরে পাবেন না। তারা ছিল সুলতানের শরীর, সুলতানের আত্মা, সুলতানের সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্ন। 400 বছর ধরে যাদের ভয়ে কেঁপেছে ইউরোপ, শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করেছিল যারা, তারাই প্রাসাদের দিকে তাক করে কামান। এটা কোনো যুদ্ধের গল্প নয়, এটা ক্ষমতার বিষে ডুবে যাওয়ার ট্রাজেডি। এই কিশোরদের নিয়ে আসা হতো কনস্টান্টিনোপলে। প্রথমে ইসলামে ধর্মান্তরিত করা হতো, তারপর শুরু হতো কঠোরতম প্রশিক্ষণ। শিক্ষা দেওয়া হতো তুর্কি, আরবি, ফার্সি ভাষা, ইসলামী আইন, গণিত, সাহিত্য, এমনকি সঙ্গীত পাঠ্যক্রমের অংশ ছিল। কিন্তু এর মূল লক্ষ্য ছিল একটাই, নিখুঁত যোদ্ধা ও প্রশাসক হিসেবে গড়ে তোলা। শারীরিক কসরত ছিল অমানবিক। অস্ত্র চালনা, তীরন্দাজি, বন্দুক চালনা, কৌশলগত যুদ্ধ, সবকিছুতেই পরিণত হতে হতো চূড়ান্ত পারদর্শী। শৃঙ্খলাই ছিল তাদের প্রাণ। এক অনন্য ভ্রাতৃত্বে বাধা পড়তো তারা। ওচাক অর্থাৎ চুল্লি বা পরিবার পদ্ধতিটি ভয়াবহ শোনালেও ফলাফল ছিল বিস্ময়কর। জ্যানিসারিরা হয়ে উঠল ওসমানীয় সামরিক মেশিনের সবচেয়ে কার্যকর ও ভয়ঙ্কর হাতিয়ার। কিন্তু কেন? কারণ পারিবারিক বা গোত্রীয় কোনো টান না থাকায় তারা ছিল সম্পূর্ণভাবে সুলতানের প্রতি নিবেদিত। ধর্মীয় উন্মাদনা ও ব্রেইন ওয়াশিং তাদের তৈরি করেছিল অপ্রতিরোধ্য যোদ্ধায়। মৃত্যু ভয় ছিল গৌণ। যেহেতু তারা শুধু যুদ্ধের জন্যই তৈরি, তাদের পুরো সময় ও শক্তি যুদ্ধের কৌশল আর প্রশিক্ষণে ব্যয় হতো। তারা দ্রুত গান পাউডার ও আগ্নেয়াস্ত্র ব্যবহারে আয়ত্ত অর্জন করে ইউরোপের অনেক সেনাবাহিনীর চেয়েও এগিয়ে যায়। তাদের ভয়ঙ্কর যুদ্ধ কৌশল, অদম্য মনোবল আর আধুনিক অস্ত্রশস্ত্রের প্রাথমিক ভাবে তীর ধনুক, পরে আর্কিবাস ও বন্দুকের সমন্বয়ে গড়ে উঠল পৃথিবীর প্রথম আধুনিক স্থায়ী পেশাদার সেনাবাহিনী। মোহাক্সের যুদ্ধে
হাঙ্গেরিয়ান ক্রুসেডার বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল জানিসারিরা। 1453 সালে কনস্টান্টিনোপল জয়, ইতিহাস বদলে দেওয়া সেই অভিযানের অগ্রভাগে ছিল তারাই। প্রায় প্রতিটি বড় ওসমানীয় বিজয়ের কেন্দ্রে ছিল জানিসারিদের লোহার বাহু। সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের ইউরোপীয় বিজয় অভিযানের মূল চালিকা শক্তি ছিল এই জানিসারি বাহিনী। তাদের সামনে টিকতে পারেনি মিশর, আরব, নর্থ আফ্রিকা কিংবা ককেশাসের শক্তিশালী রাজ্যগুলো। ও সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের যুগে জানিসারিরা ছিল তাদের শিখরে। শত্রুরা তাদের নাম শুনেই কেঁপে উঠত। কিন্তু জানিসারিরা শুধু যুদ্ধক্ষেত্রের যোদ্ধাই ছিল না, সময়ের সাথে সাথে তারা পরিণত হয়েছিল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিজাত শ্রেণীতে। সুলতানের ব্যক্তিগত রক্ষী হিসেবে তাদের ছিল প্রাসাদের অবারিত প্রবেশ অধিকার, প্রভাব ছিল সিংহাসনের উত্তরাধিকার নির্ধারণ থেকে শুরু করে উজিরে আজম বা প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত। তাদের ছিল অভূতপূর্ব সুযোগ সুবিধা, সুলতানের কাপি কুলু বা দাস সৈন্য হওয়ায় নিয়মিত বেতন, অবসর সুবিধা, বাণিজ্যে বিশেষ ছাড়, এমনকি নিজস্ব আইন কানুন পরিচালনার অধিকার ছিল। তাদের প্রতীকী গুরুত্ব ছিল বিশাল। সুলতানের হুজরা বা সুলতানের চুল্লি এবং সেই বিখ্যাত বোর টুপি ছিল ক্ষমতা ও বিশেষ মর্যাদার প্রতীক। কিন্তু ক্ষমতা দুর্নীতিকে টেনে আনে। সময় যত গড়ালো, জানিসারিদের প্রকৃতি তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, প্রাসাদেও তাদের ক্ষমতা আছে। তারা সুলতানের পদচ্যুত করা শুরু করলো, এমনকি হত্যাও করলো যারা তাদের ইচ্ছার বিরুদ্ধে যেত বা সংস্কারের চেষ্টা করত। সামরিক প্রযুক্তি এগোচ্ছে, ইউরোপে স্ট্যান্ডিং আর্মি, উন্নত কৌশল, কিন্তু জানিসারিরা কঠোরভাবে বিরোধিতা করলো যে কোনো আধুনিকীকরণের চেষ্টা। তাদের ঐতিহ্যবাহী পোশাক, অস্ত্র, কৌশলই ছিল সঠিক। তাদের বিশাল বেতন, ব্যবসা বাণিজ্যের একচেটিয়া অধিকার, বিশেষ করে কফি, অবসর সুবিধা, এগুলো সাম্রাজ্যের অর্থনীতির জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়ায়। যুদ্ধের চেয়ে রাজনীতি ও ব্যবসায়ী মনোযোগী হয়ে পড়ায় তাদের যুদ্ধ ক্ষমতা দ্রুত হ্রাস পেতে থাকে। নিযুক্তি ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়। যোগ্যতা নয়, ঘুষ বা পরিচিতি দিয়ে জানিসারি হওয়া যেত। শক্তি বাড়ার সাথে সাথে বাড়তে লাগলো অভ্যন্তরীণ সমস্যা। সেই দেবশিরমে প্রথা ক্রমশ দুর্বল হতে লাগলো। জানিসারি পদ বংশানুক্রমিক হতে শুরু করলো। অদক্ষ সুবিধাভোগী লোকেরা ঢুকে পড়লো। তাদের রাজনৈতিক ক্ষমতা ভয়ানক রূপ নিল। কোন সংস্কার, বেতন কাঠামো বা যুদ্ধ কৌশলে আধুনিকীকরণের চেষ্টা করলেই তারা বিদ্রোহ করত। ইতিহাসে অসংখ্যবার তারা প্রাসাদে আগুন ধরিয়েছে, উজিরে আজম ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করেছে, এমনকি সুলতানদের ক্ষমতাচ্যুত বা হত্যা পর্যন্ত করেছে। তাদের ভয়ে সুলতানেরা প্রায়ই হতো বন্দী। 1622 সালে জুবেরদার বিদ্রোহ হয়ে অল্প বয়সী সুলতান দ্বিতীয় ওসমানকে নির্মমভাবে হত্যা করে জানিসারিরাই। এ ছিল তাদের ক্ষমতার ভয়াবহ প্রকাশ। সপ্তদশ অষ্টদশ শতাব্দীতে ইউরোপে সামরিক বিপ্লব ঘটে গেল। লাইন ইনফ্যান্ট্রি, উন্নত আর্টিলারি, বৈজ্ঞানিক যুদ্ধ কৌশলের উদ্ভব হলো। কিন্তু জানিসারিরা রয়ে গেল অতীতের গৌরবে আটকে। তাদের ঐতিহ্যবাহী কৌশল, অস্ত্র ও প্রশিক্ষণ ইউরোপের আধুনিক বাহিনীর সামনে ক্রমশ অকার্যকর হয়ে পড়তে লাগলো। অটোমানরা একের পর এক যুদ্ধে পরাজিত হতে লাগলো, বিশেষ করে রাশিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে। সাম্রাজ্য সংকুচিত হতে শুরু করলো। স্পষ্ট হয়ে উঠল সামরিক সংস্কার অপরিহার্য। কিন্তু জানিসারিরা ছিল সংস্কারের সবচেয়ে বড় বাধা। তারা যে কোনো আধুনিকীকরণের প্রচেষ্টাকে নিজেদের বিশেষ অধিকারের প্রতি হুমকি মনে করত এবং সহিংস বিদ্রোহের মাধ্যমে তা থামিয়ে দিত। শেষ পর্যন্ত এলো সেই ভয়ঙ্কর দিন। 1826 সালের 15ই জুন তরুণ সংস্কারমনা সুলতান দ্বিতীয় মাহমুদ তিনি গোপনে তৈরি করলেন একটি আধুনিক প্রশিক্ষিত সিকবানে জেদিদ বাহিনী। জানিসারিদের নতুন ইউনিফর্ম ও প্রশিক্ষণ বাধ্যতামূলক করার আদেশ দিলেন। জানতেন এটাই বিদ্রোহের ট্রিগার হবে। জানিসারিরা প্রত্যাশিতভাবেই বিদ্রোহ ঘোষণা করলো। ইস্তাম্বুলের হিপ্পোড্রোমে অর্থাৎ অটোমেহান স্কয়ারে সমবেত হলো। কিন্তু এবার সুলতান প্রস্তুত ছিলেন। তার নতুন বাহিনী, প্রাসাদ রক্ষীরা এবং ইস্তাম্বুলের সাধারণ মানুষ যারা জানিসারিদের অত্যাচারে অতিষ্ঠ, সকলে মিলে বিদ্রোহীদের ঘেরাও করলো। প্রাসাদের কামানগুলো জানিসারিদের ব্যারাকে তাক করে বসানো হয়েছিল। ঢাকা এ হাইরিয়ে বা শুভ ঘটনা শুরু হলো। কয়েক ঘন্টার প্রচন্ড গোলাবর্ষণে জানিসারিদের ব্যারাকগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। হাজার হাজার জানিসারি নিহত হয়। যারা বেঁচে ছিল
তাদের গ্রেপ্তার করে শিরশ্ছেদ করা হয় বা নির্বাসনে পাঠানো হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা জ্যানিসারি কর্পস মাত্র কয়েক ঘন্টায় নির্মূল হয়ে গেল। জ্যানিসারি কর্পসের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে ওসমানীয় শক্তির স্তম্ভ হয়ে থাকা এই বাহিনীকে নির্মূল করা হলো এক নিষ্ঠুর রক্তাক্ত দিনে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়। জ্যানিসারি বাহিনীর বিলুপ্তি ছিল অটোমান সাম্রাজ্যের এক গভীর পরিবর্তনের সূচনা, কিন্তু একই সাথে তার অবক্ষয়েরও প্রতীক। যদিও আধুনিক সেনাবাহিনী গঠিত হয়েছিল, কিন্তু সাম্রাজ্য তার অতীত গৌরব ফিরে পায়নি। জ্যানিসারিরা আজ ইতিহাসের পাতায় এক জটিল উত্তরাধিকার রেখে গেছে। একদিকে তারা ছিল অটোমান সোনালী যুগের নির্মাতা, ইউরোপের মাঝে ইসলামের বিজয় পতাকা বাহী। অন্যদিকে তারা হয়ে উঠেছিল সংস্কার ও অগ্রগতির পথে সবচেয়ে বড় অন্তরায়। এক নৃশংস স্বৈরাচারী গোষ্ঠী যারা নিজেদের স্বার্থেই সাম্রাজ্যের বুকে ছুরি চালিয়েছে বারবার। তাদের গল্প শক্তি ও ভয়ের, নিষ্ঠা ও বিশ্বাসঘাতকতার, ঐতিহ্য ও স্থবিরতার। সুলতানের সেই ভয়ঙ্কর অনুগত রহস্যময় রক্ষীরা চলে গেছে, কিন্তু তাদের পদধ্বনি এখনো ইতিহাসের করিডোরে প্রতিধ্বনিত হয়, এক উজ্জ্বল কিন্তু নিষ্ঠুর অতীতের সাক্ষী হয়ে। জ্যানিসারিদের পতন শুধু একটি সৈন্যবাহিনীর শেষই নয়, এটি ছিল একটি যুগের সমাপ্তি। এটি ওসমানীয় সাম্রাজ্যের দীর্ঘ পতনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে অতীতের গৌরব, অনমনীয় রক্ষণশীলতা এবং ক্ষমতার অপব্যবহার সাম্রাজ্যকে আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে বাধা দিয়েছিল। জ্যানিসারিরা ছিল এক উজ্জ্বল কিন্তু বিষাক্ত অস্ত্র, যে অস্ত্র এক সময় স্রষ্টাকেই ধ্বংস করলো। তাই আজ আমরা স্মরণ করি সেই কিশোরদের যাদের স্বপ্ন কেড়ে নিয়ে তৈরি করা হয়েছিল এক নির্মম যুদ্ধযন্ত্রে। স্মরণ করি সেই যোদ্ধাদের যারা এক সময় অপ্রতিদ্বন্দ্বী ছিল, আর স্মরণ করি সেই শিক্ষা যা আজও প্রাসঙ্গিক। ক্ষমতা দায়িত্বের সাথে প্রয়োগ করতে হয়, পরিবর্তনকে আলিঙ্গন করতে হয়, এবং অতীতের গৌরব কখনোই ভবিষ্যতের অগ্রগতির বাধা হয়ে দাঁড়াতে দেওয়া যায় না। জ্যানিসারিরা ওসমানীয় ইতিহাসে এক অমোচনীয় রক্তরাঙা অধ্যায় রেখে গেছে, শক্তির এক চিরন্তন সতর্কবার্তা হিসেবে। তারা ছিল অটোমানদের তলোয়ার আর শৃঙ্খলা, একই সাথে শক্তি ও দুর্বলতার প্রতীক। 1826 সালের সেই রক্তপাতের পর জ্যানিসারিরা নিশ্চিহ্ন হয়ে গেল, কিন্তু তাদের উত্তরাধিকার কখনো অম্লান হয়নি। তারা ছিল এক বিপরীতমুখী শক্তি, যারা সাম্রাজ্য গড়েছিল আবার ধ্বংসও করেছিল। তাদের গল্প শেখায়, ক্ষমতা যখন নিয়ন্ত্রণহীন হয়, আনুগত্য যখন অন্ধত্বে পরিণত হয়, তখনই সৃষ্টিই হয়ে ওঠে বিনাশের কারণ। অতীতের ভুলগুলোই ভবিষ্যতের পথ দেখায়। ক্ষমতার ভারসাম্য ও সংস্কারের গুরুত্ব জ্যানিসারিরা রক্তে লিখে গেছে। এখনো যখন কোনো শক্তি সংস্কারকে ভয় পায়, মনে পড়ে জ্যানিসারিদের কথা। জ্যানিসারিদের পতন অটোমানদের জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি, কিন্তু একই সাথে মুক্তিও। আজকের তুরস্ক তাদের রেখে যাওয়া শিক্ষাকে বুকে ধারণ করে শক্তিশালী কিন্তু সংস্কারমুখী, ঐক্যবদ্ধ কিন্তু স্বৈরাচারী নয়। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান। জ্যানিসারিরা কি সাম্রাজ্যের রক্ষক নাকি সংহারক ছিল? কমেন্টে লিখুন। আমাদের ইতিহাস সিরিজের পর্বগুলোতে আমরা ঐতিহাসিক সব বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সাবস্ক্রাইব এবং বেল আইকন টিপুন। পরবর্তী ভিডিওতে আমরা অন্বেষণ করব অন্য কোনো এমন রক্ত রঞ্জিত ইতিহাস।